10 জানুয়ারি রোববার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। জানিয়ে দেব শিরোনাম। মুসলেহ উদ্দিন সহ ৫২ জনের মুক্তিযোদ্ধার সনদ বাতিল, এবছরই প্রকাশ করা হবে রাজাকারের তালিকা। মার্চে করোনার আরও একটি আঘাত আসতে পারে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রী। সাঈদ খোকনের বক্তব্য উন্মাদের প্রলাপ, বললেন তাপস। ডিএসসিসির টাকা স্থানান্তরে অনিয়ম হয়নি বলে দাবি। বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন খান সহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এতদিন পরও মুক্তিযোদ্ধার তালিকায় বঙ্গবন্ধুর খুনির নাম থাকার দায় নিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। তালিকাটি আরও যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। এ নিয়ে কথা বলতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। স্বাগত মোজাম্মেল হক। প্রথমেই বলতে চাই যে ৫২ জনের তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে এবং তার মধ্যে বঙ্গবন্ধুর খুনিরাও আছেন। এই প্রক্রিয়াটি কীরকম ছিল, এর মধ্যে আর কারা কারা আছেন? দেখুন, যে কোনো জিনিস, যে কোনো কাজ আইনি প্রক্রিয়া না করলে জটিলতা দেখা দিতে পারে। মুসলেহ উদ্দিন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শুধু নন, তিনি আদালত কর্তৃক খুনি হিসেবে দোষী সাব্যস্ত এবং সাজাপ্রাপ্ত এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এখন পলাতক আছে। তাকে আমরা নোটিশ করেছি কয়েকবার তার আত্মপক্ষ সমর্থনের জন্য, সে করে নাই। তারপর আমরা আমাদের নীতিমালা অনুসারে তার এই মুক্তিযুদ্ধের যে গেজেট সেটা বাতিল করা হয়েছে। গেজেট করা সহজ, বাতিল করাটা তো আইনানুগ প্রক্রিয়া। এছাড়া আরো যে ৫১ জনের বাতিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযোগ প্রথমত উপজেলায় প্রমাণিত হয়েছে। উপজেলার পর যারা আপিল করেছেন, সেই আপিল জেলাতে মানে কেন্দ্রে শোনা হয়েছে। শোনার মাধ্যমে যাদের নিশ্চিত হয়েছে তারা কোনোভাবেই নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত করতে পারেন নাই। তাদের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা পর্যালোচনা করে তারা প্রকৃত মুক্তিযুদ্ধ নন মর্মে সিদ্ধান্ত হয়েছে এবং সেই কারণেই তাদের গেজেট বাতিল করা হয়েছে। এবং ৭০ নম্বর জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের সভায় সেটা অনুমোদন হয়ে গত ৫ই জানুয়ারি সেই গেজেট প্রকাশিত হয়েছে। আ.ক.ম মোজাম্মেল হক, আপনি নিজেও বলেছেন যে এটি আসলে এক রকমের দায় ছিল এবং সেই দায় মুক্তি হলো আসলে এই তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার মধ্য দিয়ে। আমরা আরও একটি দায়িত্বের কথা জানি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে রাজাকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করছে। এইটির এখন কি অবস্থায় আছে? এবং এইটিও একটা বড় দায়িত্ব, কারণ মানুষ জানতে চায় কারা কারা রাজাকার ছিল। অনেকেই এগুলি নিয়ে নানান রকমের প্রশ্ন তৈরি করার চেষ্টা করে, সেগুলির থেকে আসলে বের হয়ে আসা প্রয়োজন ৫০ বছরে। আগে যেমন মুক্তিযুদ্ধের তালিকা আমরা করছি, এটার একটা আইনগত ভিত্তি আছে। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের মাধ্যমে তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে আইন আছে, কিন্তু রাজাকারদের তালিকা প্রণয়নের কোনো আইন নেই। নৈতিক অধিকার আছে, যেমন আপনি সাংবাদিক হিসেবে বা কোনো লেখক গবেষক গবেষণা করে তারা প্রকাশ করতে পারেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কারো উপর দায়িত্ব ছিল না এই তালিকা প্রকাশ করার। গত কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন যে রাজাকারদের তালিকা প্রণয়নের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনকে সংশোধন করে দিয়েছেন। এখন আগামী 18 তারিখে পার্লামেন্ট বসবে, সেই পার্লামেন্টে এই খসড়া আইনটি অনুমোদিত হলে তখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপর দায়িত্ব পড়বে এই তালিকা, রাজাকারদের তালিকা প্রকাশের। এবং আমরা আশাবাদী যে অনেক ব্যাপারেই কাজ এগিয়ে আছে, প্রস্তুতি নেওয়া আছে। আইনটা পাশ হলে সেই আইনি প্রক্রিয়ায় এই আগামী 16 ডিসেম্বরের মধ্যে আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো বলে আশাবাদী।
মোজাম্মেল হক, আমরা জানি যে এই রাজাকারের তালিকা প্রণয়নের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছেন, যারা গবেষক আছেন, তাদেরকেও আপনারা সম্পৃক্ত করছেন, কারণ এই জিনিসটি যদি একটা পূর্ণাঙ্গভাবে করতে হয় তাহলে এই বিষয়ে যারা তথ্য সংগ্রহ করেছেন তারা নিশ্চয়ই আরও ভালো তথ্য দিতে পারবেন। এই ক্ষেত্রে গবেষকদেরকে কতটুকু বা কত দিন পর্যন্ত আপনারা বা কিভাবে তাদেরকে আপনারা এটার ভিতরে সম্পৃক্ত রাখবেন? আমরা আমরা প্রথমত আমাদের যে পরিকল্পনা, আমরা একটা জাতীয়ভাবে একটা কনভেনশনের মতো করব, যারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায়, জেলায়, উপজেলায় বা কেন্দ্রীয়ভাবে কাজ করেছেন তাদের কাছে মতামত নিয়ে, যারা বিভিন্ন মুক্তিযুদ্ধের উপর গবেষণা করেছেন, ইতিমধ্যে স্বাধীনতা বিরোধীর উপর অনেক প্রকাশনা আছে, তাদেরকে দিয়ে একটা কমিটি করব, যে কমিটির পরামর্শক্রমে রাজাকার আলবদর আল শামস তাদের ভূমিকা কিভাবে মূল্যায়ন হবে বা কিভাবে সেটা তালিকা প্রস্তুত করা হবে, সেই পরামর্শ নিয়েই আমরা সেই তালিকাটা প্রণয়ন করবো, যাতে ভবিষ্যতে অতীতের থেকে শিক্ষা নিয়ে আর কি, যাতে ভবিষ্যতে আমাদের আর এ ব্যাপারে কোন রকম বিতর্কের মধ্যে যেতে না হয়। মোজাম্মেল হক, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের তথ্য দেওয়ার কোনো জায়গা থাকবে কিনা, যেন কেন্দ্রীয়ভাবে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে সাধারণ মানুষ তথ্য দিতে পারেন? না না, নিঃসন্দেহ তথ্য উপাত্ত দেওয়ার জন্য প্রত্যেক উপজেলা ভিত্তিক আমরা একটা কমিটি করব, সরকারি বেসরকারি নির্বাচিত প্রতিনিধি, মানে একটা বিভিন্ন পেশার লোকদের কাছে, যাদের কাছে মানুষ মানে প্রকাশ্যে বা গোপনে যাদের কাছে আবেদন করতে পারবে, যেগুলো তারা যাচাই বাছাই করে সেগুলো নিরূপণ করতে পারে। মানুষের প্রত্যেকের অধিকার থাকবে, প্রত্যেকটা নাগরিকের তথ্য দিয়ে সহযোগিতা করার অধিকার অবশ্যই থাকবে, না হয়তো তালিকা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, যেহেতু অনেক একটা সময় চলে গিয়েছে, ফলে এক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে প্রান্তিক পর্যায়ে অনেকেই আছেন যারা হয়তো রাজাকার ছিল কিন্তু তাদের নাম সেরকমভাবে আলোচিত হয় না, ফলে সেগুলি নিয়ে আসার জন্য নিশ্চয়ই একেবারে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যারা আছেন তারা সরকারকে তথ্য দিতে পারবেন। তো আমরা উপজেলাকে বেজলাইন ধরবো, উপজেলাতেই মানে মানে সবচেয়ে প্রান্তিক জায়গাটা থাকবে তাহলে উপজেলা। জি জি, আমাদের মোজাম্মেল হক, আমরা এই প্রক্রিয়াটির ক্ষেত্রে যেটি বলছিলাম যে বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট থাকবে, সাধারণ মানুষও এখানে, যেহেতু সময় খুব কম আছে, আপনি চাচ্ছেন যে এই বছরই ডিসেম্বরের মধ্যে এটা করে ফেলার জন্য, সেই ক্ষেত্রে প্রস্তুতি ইতিমধ্যে কতটুকু নেওয়া হয়েছে, সেটার জন্য আলাদা কোনো বিভাগ বা সাচিবিক দায়িত্ব পালন করবার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ কাউন্সিলকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে কিনা? আমাদের আমাদের না, ইতিমধ্যেই সংসদীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শাহজাহান খান সাহেবকে আহ্বান করে কিভাবে এই তালিকা প্রণয়ন করা যায় সেই জন্য মানে একটা পরিকল্পনা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে কমিটিও গঠন করেছি জনাব শাহজাহান খান সাহেবের নেতৃত্বে, যিনি সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী। আকম মোজাম্মেল হক, আমরা আশা করি যে সময় মতোই এই জিনিসটা শেষ হবে। আমাদের জন্য সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্চ মাসে করোনার আরও একটি আঘাত আসতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে কথা বলতে শ্যামলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর। স্বাগত এস এম আলমগীর। আমরা একটু জানতে চাই যে এখনও আমরা জানি যে এটা দ্বিতীয় ওয়েভ চলছে এবং সামনের দিকে আরও বাড়তে পারে বলে আজকে প্রধানমন্ত্রী একটা সতর্কতা দিয়েছেন। এর আগেও সেকেন্ড ওয়েভ সম্পর্কেও বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী সতর্কতা দিয়েছিলেন। মানুষের মধ্যে এই সতর্কতা প্রবণতাটা কতটুকু আছে এই মুহূর্তে? আমরা দেখছি যে গত এক সপ্তাহে রোগ
শনাক্ত অনেক কম হচ্ছে তুলনায়, কিন্তু আজকেও যে খুব কম হয়েছে তা না, আবার আজকে একটু বেড়েছে। সব মিলিয়ে আসলে এখনো আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়েই যাচ্ছি। কিন্তু একটা পোরশন অফ পিপল তারা এইটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছেন বলে একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে আসলে সম্ভাবনা ঝুঁকিতে তো আমরা আছি সারা পৃথিবীতে, যেখানে আপনারা দেখেন যে ইউরোপ এবং আমেরিকাতে এখনো করোনা তাণ্ডবই চলছে। সেই তুলনায় আমরা আমাদের, যদিও এটা স্বস্তির ব্যাপার না, আমাদের তুলনামূলকভাবে কম শনাক্ত হচ্ছে, এটা একটা ভালো খবর। কিন্তু এই অবস্থাটা ধরে রাখতে হলে আমাদের সবার যে সচেতনতা দরকার, ব্যক্তিগত পর্যায় থেকে সামাজিক এবং রাষ্ট্রীয়, এবং আমরা যদি ঝুঁকির কথা, সামনে ঝুঁকির কথা, এখনো শীত শেষ হয়নি, সো সামনে যে এই পরিমাণেই থাকবে, যে কোনো সময় এটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। প্লাস আপনি খেয়াল করবেন যে সারা পৃথিবীতে ভাইরাসের এক ধরনের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলো কোথাও কোথাও আসলে ভাইরাসের সংক্রমণ সক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। সো সেই রকম ঝুঁকিগুলো থেকেই যাবে। আমরা যদি সবাই মিলে সাবধানতা অবলম্বন না করি, পৃথিবীর একটি দেশে যদি আক্রান্ত থাকে, সারা পৃথিবী নিরাপদ নয়। সো আমাদের সবার আসলে সতর্ক থাকাটাই হলো জরুরি এখন। সেটা মার্চে যেহেতু আপনি জানেন যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস গত বছরের। সো সেই ঝুঁকি তো থেকেই যায়, এবং এখনো আপনি দেখেন না, পৃথিবীর বিভিন্ন দেশের ট্রাভেল ট্যুরিজম বেড়েছে, এবং কোথাও কোথাও স্কুল কলেজ খুলে গেছে, এবং সেগুলি সবকিছু মিলে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যেটা বলে, যদি শনাক্তের সংখ্যা শতকরা 5 ভাগের নিচে নামে, তাহলে আপনি স্বস্তিতে থাকতে পারেন। কিন্তু আমরা দেখেন আমাদের কিন্তু 5-এর নিচে এখনো নামে নাই। আজকে আবার হঠাৎ করে সংক্রমণ সংখ্যা বেশি আইডেন্টিফাই হয়েছে। সো সবকিছু একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। কিন্তু আমরা যদি ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি, এবং ব্যক্তিগত যে সচেতনতার পর্যায়টা, যে আমি ঘরের বাইরে বাইরে গেলে মাস্ক পরা, বা সুযোগ পেলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া, কিংবা জনসমাগম এড়িয়ে চলা, এগুলি কিন্তু দীর্ঘদিন আমাদের পালন করে যেতেই হবে, এবং এটাই বাস্তবতা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে আমরা যখন গত মাস থেকে মাস্ক পরার উপর একটা বিশেষ গুরুত্ব দিচ্ছিলাম, এবং সরকারি পর্যায়ে নো মাস্ক নো সার্ভিস, বা বিভিন্ন পর্যায়ে টুকটাক শাস্তির ব্যবস্থা, কোথাও কোথাও সামাজিক সংগঠনগুলা এবং সরকার থেকে মাস্ক ডিস্ট্রিবিউশন, এবং শীতে করোনা বেড়ে যেতে পারে, মারাত্মক ঝুঁকি হতে পারে, এরকম একটা সম্ভাবনা থেকে মাস্ক পরার পরিমাণটা বেড়েছে। এবং মানুষ যদি আসলেই সঠিকভাবে মাস্ক পরে, সংক্রমণ সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কমতে শুরু করে। এটা কিন্তু একদম সরাসরি রিলেশনশিপ, আপনারা গত নভেম্বর এবং ডিসেম্বর 2 মাস তুলনা করলেই দেখবেন। সো আসলে আমাদের এই সচেতনতা ছাড়া এবং অপেক্ষা করা ছাড়া, আর সরকারের যে সকল কার্যক্রম চলছে সেগুলি চালিয়ে নেওয়া, এবং আমি বারে বারেই বলি, ব্যক্তিগত নয়, ব্যক্তিগত তো হতেই হবে, সামাজিকভাবেও সবাইকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এস এম আলমগীর, আমরা দেখছি যে কোভিড ভ্যাকসিনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা, কিন্তু একই সঙ্গে যেটা সামাজিক সচেতনতা, এটা আসলে একটা দীর্ঘমেয়াদেও আমাদের প্রয়োজন আছে। কারণ আমরা যেই দেশগুলিতে সার্সের অভিজ্ঞতা ছিল, যারা সার্স বেটার ম্যানেজমেন্ট করেছে, তারা মোটামুটিভাবে করোনাও ভালো করেছে বলে এক ধরনের দেখা যায়। ফলে এই ক্ষেত্রে আমাদের আসলে একটা জাতিগত প্রস্তুতিরও প্রয়োজন আছে নিশ্চয়ই, কারণ এই ধরনের রোগ যে কোনো সময়ই আরো অন্য ধরনেরও আসতে পারে। হ্যাঁ, জি, ধন্যবাদ। আপনি ঠিক সঠিকই বলেছেন যে সারা পৃথিবীতেই আসলে আমরা যারা প্যান্ডেমিক নিয়ে কাজ করি, ইমার্জিং রিমার্জিং ডিজিজ নিয়ে, আমাদের যে আগে যে রোগগুলা পৃথিবী থেকে চলে গেছে সেগুলি ফেরত আসছে। আবার আমাদের ডিফরেস্টেশনের জন্য আমাদের বনভূমি আমরা শেষ করে দিয়েছি। আমাদের পপুলেশন বেড়ে গেছে, আমাদের আরবানাইজেশন, এগুলির জন্য যেটা হয়েছে যে মানুষ এবং পশু পাখি খুব কাছাকাছি বাস করে। সো আজকাল পৃথিবীতে দেখা যাচ্ছে যে যতগুলো ডিজিজে মানুষ আক্রান্ত হচ্ছে, তার অধিকাংশই অ্যানিমেল, পশু প্রাণী পাখি থেকে আসছে। এবং এইগুলি সবগুলো বিবেচনা করেই সারা পৃথিবীতে বলা হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, অর্থাৎ শ্বাসতন্ত্রের সংক্রমণের মাধ্যমেই বড় আকারের বিপদ ঘটতে পারে। এবং সেই জন্য বাংলাদেশে আপনি দেখেন আমাদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জার একটা সময় পর্যায়ে গেছে, এখনো পোল্ট্রিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, সেটা যে কোনো সময় মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। আমাদের
দেশি নিপা ভাইরাস এই যে শীতকালে নিপার সংক্রমণ হচ্ছে এবং সেটাকেও বিশ্ব মহামারী করতে পারে এরকম একটা ভাইরাস বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত। এবং এই নিপা ভাইরাস ইনফেকশন হলে 70% পর্যন্ত মানুষ, শতকরা 70 ভাগ কেস ফ্যাটালিটি, মৃত্যু হার। সো এগুলি সাধারণ কিছু সাবধানতা, বিশেষ করে এই যে মাস্ক পরার অভ্যাসটা আমরা করেছি। আপনি জানেন যে ঢাকা বা আমাদের কয়েকটি শহর পৃথিবীর অন্যতম যে শহরগুলাতে বায়ু দূষণ ইত্যাদি তার পরিমাণ বেশি। আপনি যদি রীতিমতো বা সঠিকভাবে মাস্ক পরেন তাহলে আপনি দেখবেন যে সেসব থেকেও আপনি বেঁচে যেতে পারেন। তো এটা কিন্তু সহজ না ব্যাপারগুলো। আবার দেখেন মানুষের ব্যবহারিক অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো আসলেই দীর্ঘদিনের ব্যাপার। সো ক্রমাগতভাবে যদি আমরা এই সচেতনতামূলক কর্মসূচিগুলো চালিয়ে যাই এবং ব্যক্তিগতভাবে সবাই মিলে মেনে চলতে চেষ্টা করি, তাহলেই আসলে আমাদের জন্য সুস্থ থাকার একমাত্র উপায় হবে। ডক্টর এস এম আলমগীর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর্স থেকে নিচ্ছে আরও একটা বিরতি। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যকে উন্মাদের প্রলাপ বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তার সমালোচনা করা হচ্ছে। মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি নেই বলেও জানান তিনি। এ নিয়ে কথা বলতে মহাখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু। স্বাগত জায়েদুল হাসান পিন্টু। আমরা দেখছি যে সাবেক মেয়র যে দোকান বরাদ্দ দিয়েছিল সেগুলি ভাঙা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে সাইদ খোকন নানান ধরনের অভিযোগ করছেন বর্তমান মেয়রের বিরুদ্ধে। একই দলের তারা, কিন্তু তথ্যমন্ত্রীও আজকে সচিবালয়ে বলেছেন যে এগুলি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত বিষয়। আপনার কাছে মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সাংবাদিক হিসেবে যদি বলি, বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং এই কারণে যে বর্তমান মেয়র এবং সাবেক মেয়র কে কি করেছেন এ নিয়ে বাহাস চলছে, সংবাদের অনেক উপাদান এখানে আছে। আরও ইন্টারেস্টিং হলো যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সেই অভিযোগগুলো এখন সাংবাদিকরা খতিয়ে দেখতে পারে, ভালো ভালো স্টোরি বের হবে। তার কারণ সাইদ খোকন যে অভিযোগটা তুলেছেন যে সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মানে শেখ তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংকে যে স্থানান্তর করেছেন, এটা তার সিটি কর্পোরেশন আইনের ৯-২ ঝ ধারা অনুযায়ী মেয়রের পদে থাকার যোগ্যতা হারিয়েছে। এই অভিযোগটা কিন্তু ছোটখাটো অভিযোগ না, এটা সত্যি না মিথ্যা এটাও কিন্তু তদন্তের দাবি রাখে। যদিও বর্তমান মেয়র সেটা উড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি মনে করি শুধু সাংবাদিকরা না, তার এই অভিযোগটা আমলে নিয়ে দেখা হোক যে সিটি কর্পোরেশনের এই টাকা মধুমতি ব্যাংকে গিয়েছে কিনা, আর মধুমতি ব্যাংকে যদি নেওয়া হয়ে থাকে সেটা আইনের বরখেলাপ কিনা। সিটি কর্পোরেশন আইনের ৯-২ বরিজ্ঞাজ ধারা অনুযায়ী যেটা বলা আছে, উনি যদি কোনো মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি থাকে ওনার, উনি ওই ব্যাংক থেকে যদি উনি যেই পদে আছেন সেখানে থেকে যদি কোনো প্রকার আর্থিক স্বার্থ থাকে তাহলে ওনার পদে থাকার যোগ্যতা হারাবেন। মানে সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে যদি ওনার আর্থিক স্বার্থ থাকে, তার মানে উনি ওই মধুমতি ব্যাংকের ডিরেক্টর উনি আছেন কিনা, থাকলে উনি এই জায়গায় কিভাবে টাকাটা ট্রান্সফার করলে এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয় কিনা, এইগুলো বিচার বিশ্লেষণের বিষয় আছে। সো এটা একেবারে আপনি উড়িয়ে দিতে পারেন না। এটা সত্যি মিথ্যা যাচাইয়ের সাপেক্ষ। আমি মুখে বলে দিলাম তাহলে হওয়ার কথা না, এইটা একটা। আরেকটা বিষয় হলো আপনার ওই মেয়র তাপসের পক্ষ থেকে না, ঠিক ঘুরিয়ে ফিরিয়ে মানে সাইদ খোকন তো এটা বিশ্বাস করেন যে মেয়র তাপসী এই মামলাটা করিয়েছেন তার বিরুদ্ধে, যে ৩৫ কোটি টাকার বোধহয় একটা দুর্নীতির মামলা হয়েছে, উনি এই কারণে উনি ক্ষুব্ধ হয়ে এই কথাগুলি বলছেন। সেখানেও কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা আপনার আমি মনে করি দুদকও এখানে হস্তক্ষেপ করতে পারে। এখন যদিও পিবিআই তদন্ত করতে বলেছে, কিন্তু এখানেও কিন্তু দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। জায়েদুল হাসান পিন্টু, এইখানে একটু আসি। দুইটা বিষয়, একটা হচ্ছে যে তাপস টাকা ব্যাংকে রেখেছেন, সেইখানে বিষয়টা খতিয়ে দেখা প্রয়োজন, কারণ আইনে কি বলছে, এবং আইনের পরে আরেকটা বিষয় আমরা কখনোই খেয়াল করি না, অন্তত দেখি না কখনো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা যে আসলে আইনের চাইতেও
কখনো কখনো বড় দেখা হয়। আমাদের এখানে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটাকে আমলেই নেওয়া হয় না। তো এই যে সিটি কর্পোরেশন যখন এই জিনিসগুলি ভাঙছিল এবং যখন দোকান মালিকরা অভিযোগ করছিল যে তারা সিটি কর্পোরেশনকে টাকা দিয়েছে, সেই ব্যাপারটা তো সিটি কর্পোরেশনের দিক থেকেও একটা সুরাহা করা দরকার ছিল যে আসলে কিভাবে এই দোকানগুলি বা দোকানদাররা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ভবনে তারা এতদিন ছিল। না, সেটা তো সিটি কর্পোরেশন তো আপনার এই, আমরা যদিও গণমাধ্যম বলছি অবৈধ উচ্ছেদ, এটা তো অবৈধ না। অবৈধ না এই কারণে সিটি কর্পোরেশনের কাছে তো অবৈধ হতে পারে না, কারণ সিটি কর্পোরেশন তো রসিদ দিয়ে টাকা নিয়েছে। তো রসিদ দিয়ে যখন টাকা নিয়েছে, তাহলে অবৈধ জায়গা থেকে তুমি টাকা কিভাবে নিলা? আর টাকাটা নেওয়া আপনার ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে না সিটি কর্পোরেশনগতভাবে লাভবান হয়েছে, সেটাও তো দেখতে হবে। এই জায়গায় আমি এই কারণে বলছি বিষয়টা দুদকের তদন্ত করা উচিত, কারণ এটা ব্যক্তিগত বিষয় না যে দুজন ব্যক্তি একজন আরেকজনের জন্মদিন বা বিবাহবার্ষিকী নিয়ে কথা বলছেন না। একটি সিটি কর্পোরেশন মতো একটা প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দুজনই জনপ্রতিনিধি, দুজনই আপনার একটি রাজনৈতিক দলের নেতা। সো তাদের এই বক্তব্যগুলো মুখে মুখে খণ্ডন করা সমীচীন হবে না, এইগুলো আপনার প্রাতিষ্ঠানিকভাবেই ফেস করে আসতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি, এটা দুদক হোক অন্য কোনো সংস্থা হোক, তদন্ত করে দেখতে হবে। জি, জাহিদুল হাসান পিন্টু, তাহলে আপনি বলছেন যে তথ্যমন্ত্রীর যেই অবস্থান, সেই অবস্থানটি যথাযথ না, যে এটি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতভাবে হবে। কারণ আসলে সাঈদ খোকনও নির্বাচিত মেয়র হিসেবে যে কাজগুলি করেছিলেন সেগুলির ব্যাপারেই কিন্তু নির্বাচিত মেয়র এখন বলছেন, আবার নির্বাচিত মেয়র সম্পর্কেই একজন সাবেক জনপ্রতিনিধি বলছেন, ফলে এটা আসলে গুরুত্বর দাবি রাখে। না না, অবশ্যই এটা তো আপনার ব্যক্তিগত বিষয় না, এটা সিটি কর্পোরেশনের একজন সাবেক এবং বর্তমান মেয়র। এই যে এই ঢাকা শহরের কয়েক কোটি মানুষের তো আপনার আগ্রহ আছে এখানে না। তারপরে আপনার টাকাটা কি, দুর্নীতি যদি হয়ে থাকে সেই টাকাটা তো তার ব্যক্তিগত টাকা না, এই টাকাটা তো আপনার রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, তাই না? সেই টাকার আদৌ নয় ছয় হয়েছে কিনা এটা আমাকে জানতে হবে না? এটা তো রাষ্ট্রের দায়িত্ব। যে অভিযোগটা করেছেন, এই যে সাঈদ খোকন যে অভিযোগটা করেছেন ৯-২ ঝ ধারা অনুযায়ী, ওখানে তো আমি বললাম তো, ওখানে ক্লিয়ার কাট সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে মেয়রের যদি কোনো প্রকার আর্থিক স্বার্থ থাকে তাহলে তিনি অযোগ্য হবেন, এটা তো আইনে আছে। এখন এই আর্থিক স্বার্থটা আদৌ এখানে হয়েছে কিনা সেটা আমাকে জানতে হবে। সাঈদ খোকন অভিযোগ করে ফেলেছেন, অভিযোগটা সত্যি না মিথ্যা এটা আমাকে জানতে হবে। আবার তাপস সাহেবের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের যে মামলাটা আপনার সাঈদ খোকনের নামে হয়েছে, যে ৩৫ কোটি টাকা নিয়েছেন, এটা উনি নিয়েছেন না উনি নিয়ে কমিশন নিয়েছেন, না উনি ওখান থেকে অন্যভাবে সুবিধা নিয়েছেন, কিভাবে কি করেছেন, এটাও তো তদন্তের দাবি রাখে। কারণ এত বছর ধরে ওখানে দোকানগুলো ছিল, হুট করে যখন আপনি উচ্ছেদ করে দিলেন, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক জিনিস, তো কিসের ভিত্তিতে আপনি তাদেরকে ওই জায়গা বরাদ্দ দিয়েছিলেন, আইনের বরখেলাপ হয়েছে কি হয়েছে না, এগুলো তদন্তের দাবি রাখে। আমি মনে করি এই দুজনের বক্তব্য আসাতে একটা জিনিস অন্তত সামনে এসেছে, ভবিষ্যতে হিসাব করে কথা বলবেন, ভবিষ্যতে হিসাব করে কাজও করবেন। সো আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে দাবিটা উঠানো উচিত, সিভিল সোসাইটির পক্ষ থেকে এই দাবিটা উঠানো উচিত, দুজনের অভিযোগই তদন্ত করে দেখা হোক। জাহিদুল হাসান পিন্টু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। দুইটি টেস্ট ও ৩টি ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায় ৩ দিনের কোয়ারেন্টিনে থাকার পর বৃহস্পতিবার অনুশীলনে নামবে ক্যারিবীয়রা। এদিকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি। দীর্ঘ প্রায় ১ বছর পর জাতীয় দলের মিশনে নেমেছেন ক্রিকেটাররা। এ নিয়ে কথা বলতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। স্বাগত খালেদ মাসুদ পাইলট। প্রথমেই জানতে চাই যে এই সিরিজের প্রস্তুতিটা কীরকম হওয়া প্রয়োজন, কারণ একটা লম্বা বিরতির পর আন্তর্জাতিক সার্কিটে ফিরছে বাংলাদেশ। না, বেসিক্যালি কেমন প্রস্তুতি, প্রত্যেকটা ম্যাচের আগে প্রত্যেকটা সিরিজের আগে তো প্রস্তুতি আমার মনে হয় যে কম বেশির পার্থক্য করে না। ইম্পর্টেন্ট হচ্ছে কেমন প্রিপারেশন করতে হবে, সেটা ইন্টারন্যাশনাল মানে করতে হবে। এবং আমার মনে হয় যে অনেকদিন একটা বিরতি ছিল ইন্টারন্যাশনাল ম্যাচ, তারপরও আমি বলবো যে আমাদের বাংলাদেশের একটা সুন্দর একটা প্ল্যান ছিল যে আমাদের লোকাল একটা টুর্নামেন্ট হয়েছে, টি-20 টুর্নামেন্ট, ফ্যান্টাস্টিক একটা টুর্নামেন্ট ঘরোয়াভাবে। এবং সাধারণত আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা কিন্তু খুবই সিরিয়াস এই সিরিজের জন্য। যে আমি শিওর যে প্লেয়াররা
নিজেরা বাসায় হোমওয়ার্ক করেছে, তার নিজের জায়গায় তারা ট্রেনিং করার চেষ্টা করেছে, ফিটনেস করেছে। এবং এই সিরিজটা আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। কেন অনেকদিন ধরে আমরা খেলার মধ্যে বাইরেই ছিলাম। তো আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ যে টিম আসুক না কেন, খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং এই সিরিজটা নিজেদের ঘরের মাঠে খেলাও, এই খেলাটাকে আমাদের কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্টলি আমি বলবো ইম্পর্টেন্ট ভাবে নিয়ে নেওয়া উচিত। খালেদ মাসুদ, ওয়েস্ট ইন্ডিজের দলটা নিয়ে অনেক কথাই হচ্ছে, কিন্তু এই দলটা যেহেতু ইন্টারন্যাশনাল খেলা আমাদের অনেক আগে খেলছে, কয়েকটা সিরিজ তারা খেলেছে, এবং দলে হয়তো নিয়মিত কয়েকজন সদস্য নেই, কিন্তু নিয়মিত সদস্য না থাকলে তো অন্য দিক থেকেও প্রস্তুতির কিছু ঘাটতি থাকে, কারণ আমার প্রতিপক্ষ সম্পর্কে হোমওয়ার্ক করাটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। না, এটা ঠিক যে এখনকার দিনে হয় কি প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ফুটেজ থাকেই। তারা হয়তো দেখা গেল যে বিভিন্ন রকম ম্যাচ খেলে সেই ফুটেজ গুলো কিন্তু কালেকশনের মধ্যে থাকেই। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে অপোনেন্টে 12 জন মতো সম্ভবত প্লেয়ার মানে রেগুলার প্লেয়ার তারা নাই। কিন্তু এইটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশ টিমের প্লেয়ার আসলে এটা নিয়ে হয়তো অত ওয়ারিড না। এটা টু বি অনেস্ট আমার কাছে মনে হয়, দেখেন তারা মেইন প্লেয়ার বা ভালো প্লেয়াররা যদি আসতো, একটা সুন্দর একটা আমার মনে হয় সিরিজ দেখতে পারতাম যে কত ভালো একটা মানুষ কিন্তু যাদেরকে চিনে তাদের খেলাই কিন্তু দেখতে যায় মাঠে, যারা আমি বলবো যে যাদের ব্র্যান্ড ভ্যালু থাকে অনেক। তো হয়তো তারা নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের হোম কন্ডিশনে বাংলাদেশ অনেক ভালো দল। এই দলটা একটু হলে একটু প্রবলেমে পড়বে যে এই সাবকন্টিনেন্টে কিন্তু তারা খেলে অভ্যস্ত না। বিশেষ করে এই সাবকন্টিনেন্টে তারা কিন্তু যেমন একটা প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিনা ইন্ডিয়াতে বা বাংলাদেশে বা শ্রীলঙ্কায় রেগুলার 8-10 বছর ধরে এখানে খেলে, ফলে তারা ইউজ হয়ে যায়, এই স্পিন ট্র্যাক গুলোতে তারা ইউজ টু হয়। কিন্তু যে দলটা আসে সেখানে তাদের একটু প্রবলেম থাকবে স্পিন ট্র্যাকে খেলা, বাট এটাকে হালকাভাবে নিলে হবে না। আমার কাছে মনে হয় যে খুবই সিরিয়াসলি নেওয়া উচিত এবং আমি বলবো যে সিরিজটা জিতা উচিত। এবং সাধারণত আমি বলবো যে যদি আমরা সিরিজ জিততে পারি, পরবর্তী চিন্তা করা হচ্ছে যে আমাদের ইয়াংস্টার যারা আছেন এই লাস্ট টুর্নামেন্টে ভালো করেছে তাদেরকে কি করে সুযোগগুলো দেওয়া, বিকজ হোম কন্ডিশনে খেলা হলেই একটা অপরচুনিটি আসে ইয়াং প্লেয়ারদের সুযোগ করে দেওয়া। বাট আমাদের প্রথম চিন্তা করা উচিত আগে প্রথমে কি করে আমরা সিরিজ জিতবো। খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে আছেন, আমরা তার সংযোগটি হারিয়ে ফেলেছি। খালেদ মাসুদ পাইলট আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। খালেদ মাসুদ, আমরা একটা জিনিস আপনার কাছে শেষ জানতে চাই, যে যারা সিনিয়র প্লেয়ার আছেন, বিশেষ করে সাকিব আল হাসান একটা নিষেধাজ্ঞার পরে ফিরে আসছেন, এইটা তাকে মানসিকভাবে কিভাবে আবার মানে খেলায় ফিরে আসতে, তাকে নিজের জায়গাটা খুঁজে পেতে সাহায্য করতে পারে? না, আমার কাছে মনে হয় না যে খুব একটা জাস্ট রিদমের দরকার। সে ডোমেস্টিক টুর্নামেন্ট আছে, এরকম একজন ভালো প্লেয়ার, উঁচু মানের খেলোয়াড়, আমি বলবো যে দীর্ঘ অনেক বছরের ক্যারিয়ার, এটা মেন্টাল ব্যাপার। আপনার কাছে মনে হয় যে তারা মেন্টালি অনেক স্ট্রং, এই লেভেলে যারা খেলে তারা বিভিন্নভাবে সেইভাবে মানসিকভাবে আমি বলবো যে তারা রেডি হয়, নিজেকে প্রস্তুত করে, নিজে হোমওয়ার্ক করে। আমি সে যখন ইন্টারন্যাশনাল ম্যাচে ব্যাক করবে খুব ভালোভাবে ব্যাক করবে এবং আমার মনে হয় খুব বেশি সাকিবের প্রতি ফোকাস না হওয়া ভালো। আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশ টিমের উপরে থাকা ভালো, তাহলে প্রেশারটা কিন্তু সাকিবের জন্য কমে যাবে। সবাই যদি শুধু মিডিয়া থেকে বলেন বা পাবলিক যদি প্রেশার দেয় যে সাকিব কেমন করছে শুধু দেখার জন্য, আমার কাছে মনে হয় এটা একটু বাড়তি প্রেশার কিন্তু আমাদের প্লেয়ারের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। বরঞ্চ হোম কন্ডিশনে দলের উপরে চিন্তা হচ্ছে যে দলের প্রত্যেকটা প্লেয়ার কেমন পারফর্ম করছে। আর আমি অনেক সময় অনেক প্লেয়ার এরকম হয় যে প্লেয়ার ইনজুরিতে পড়েছে, গ্রেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার বলেন, অনেক সময় ক্রিকেট প্লেয়ার পড়েছে যে 7-8 মাস বা 1 বছর হয়তো ছিটকে গেছে, হয়তো খেলা কন্টিনিউ করতে পারে নাই। সেরকমই একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট থেকে সে আবার ফিরেছে। আমি শিওর যে সেই অ্যাক্সিডেন্টটা ওভারকাম করে আমি মনে হয় যে ভালো ক্রিকেট খেলবে। খালেদ মাসুদ পাইলট, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। সাথে থাকার জন্য ধন্যবাদ।